19 লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর নির্দেশনা। চীন বাদে অন্য দেশের ওপর বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। ধন্যবাদ জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলো স্বল্পমেয়াদী সংস্কার চাইলে ডিসেম্বরে হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। সংস্কার দীর্ঘ হলে ভোট হবে আগামী বছর। এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফিরবে না তারেক রহমান, জানালেন তার উপদেষ্টা। বিএনপিকে নিয়ে মিথ্যাচার চলছে। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। এবার এসএসসিতে মোট অংশ নিচ্ছে 19,28,181 শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় এবছর প্রশ্নপাস ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ বা ফাঁসের চেষ্টা থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থীর অভিভাবক, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো, নকল বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা বলছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, পরীক্ষার চলার 3 ঘণ্টা পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি করা হয়েছে। পরীক্ষা চলার সময় কেন্দ্রের আশেপাশে 200 গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট নন এমন কোনো ব্যক্তি চলাচল করতে পারবেন না। এসএসসি ও সমমান পরীক্ষার সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। নতুন মার্কিন শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ঘোষণা অনুসারে চীনা পণ্যের ওপর এবার 125% হারে শুল্ক ধার্য হবে। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। বিশ্বের 60টি দেশের ওপর শুল্ক বাড়ানোর অংশ হিসেবে বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে 37% শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘোষণার মাধ্যমে শুল্ক আগের অবস্থা অর্থাৎ 10% বহাল থাকবে। বিশ্ববাজারে মন্দা কিছুটা হলেও কমবে। ট্রুথ সোশ্যালে চীনের সাথে ভিন্ন নীতির ব্যাপারে ট্রাম্প লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ 125% উন্নীত করেছি, যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। তিনি আরও লেখেন, একটা সময়ে আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে শোষণ করার বিষয়টি আর মানা হবে না। এদিকে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিতের ঘোষণা দেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তা পোস্ট করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা লিখেন, ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। শুল্ক বৃদ্ধি 90 দিনের জন্য বন্ধ রাখার জন্য আমাদের অনুরোধ ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সাথে কাজ চালিয়ে যাব। গত সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে 3 মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যদি স্বল্পমেয়াদী সংস্কার সম্মত হয় তবে বাংলাদেশ আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চাওয়া হয় তাহলে নির্বাচনে জুনে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমান সময়টি একটি রূপান্তরকালীন সময়, যেখানে প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অগ্রাধিকার পুনর্নির্ধারণই প্রধান লক্ষ্য। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ভ্যারনস রোজি উইন্টারনের সঙ্গে বৈঠকে তিনি এই কথা জানান। বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্তি করেন। বৈঠকে ভ্যারনস উইন্টারন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বিশ্বাসযোগ্য সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
কবে দেশে ফিরবেন তারেক রহমান, কেন ফিরছেন না, এমন নানান প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহল এবং জনমনে। এশিয়ান টেলিভিশনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, ইচ্ছে থাকলেও বিএনপির নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহার না হওয়া এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলোকে ধারণ করে আমাদের চেতনা এবং দায়বদ্ধতাকে হতে হবে ভবিষ্যৎমুখী। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় ধরেই দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতাকর্মী তো বটেই, পুরো বাংলাদেশের মানুষের আগ্রহ আছে তার দেশে ফেরা নিয়ে। কবে নাগাদ দেশে ফিরতে পারেন এসব বিষয়ে কথা বলেন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। বিদেশে থেকেও জনসম্পৃক্ততা করে তুলছেন, সুতরাং ওনারই বাবার ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফেরত আসবেন। রাজনৈতিক পরিবেশ এবং আইনের শাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা কম বলে জানালেন তার উপদেষ্টা। বাংলাদেশে যখন একটা অনুকূল আইনি, রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তৈরি হবে, অবশ্যই তিনি ফেরত আসবেন। যেমন তারেক রহমান বারবার বলে আসছেন যে শুধু ওনার নিজের বিষয়টা না, ওনার 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, জালিয়াতি এবং প্রতারণামূলক মামলা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ, দেশে এবং বিদেশে যারা রয়েছেন, শেখ হাসিনার সময় ফ্যাসিবাদের সমালোচনা করেছেন, তাদেরকেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উনি চান শুধু ওনার না, ওনার দলের সকলের এবং প্রতিটি গণতান্ত্রিককামী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা রয়েছে, সেই অবিচারের বিপরীতে যেন বিচার সুনিশ্চিত হয়, দেশে যেন আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন অনুকূল হবে, অবশ্যই সেই একটা ফেভারেবল পলিটিক্যাল ক্লাইমেটে সেই ল্যান্ডস্কেপ যখন ইন্টিম গভর্নমেন্ট ক্রিয়েট করবেন, উনি দেশের মানুষের কাছে ফেরত আসবেন। তিনি বলেন, সংস্কার শুরু হয়েছে বিএনপির হাত ধরেই, তবে পরিকল্পিতভাবে বিষয়টি নিয়ে মিথ্যাচার করছে একটি মহল। না, যারা বলছেন যে বিএনপি সংস্কার চায় না, আমি বিনয়ের সাথে বলবো, ওনারা অজ্ঞতার কারণে বলতে পারেন, অপপ্রচারের কারণে বলতে পারেন। বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি 5ই আগস্টের আগে তো বটেই, 5ই আগস্টের পরেও গত প্রায় 8 মাসে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা, উপজেলা, ইউনিয়ন নাই যেখানে 31 দফা নিয়ে যায়নি। সুতরাং আমরা 31 দফা নিয়ে বসে নেই, আমরা একটা আইটারেটিভ প্রসেসের মাধ্যমে দেশের সকল শ্রেণী পেশা, সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি, কিভাবে ওনাদের সমস্যার সমাধান হয়, কিভাবে ওনাদের ভাগ্যের পরিবর্তন হবে, এগুলো নিয়ে কাজ করছি। এবং 31 দফাকে পরিবর্তন, সংযোজন, বিয়োজনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। বিদেশে থেকে প্রতিনিয়ত নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দ্রুতই দেশে ফিরবেন এমন প্রত্যাশা তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিনের। দেশের জন্য ওনার রাজনীতি, দেশের মানুষের জন্য ওনার রাজনীতি। দীর্ঘদিন বিদেশে থাকার পরও কিন্তু উনি যতক্ষণ জেগে থাকেন, প্রায় 18 ঘন্টা এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবারও প্রায় 33 লক্ষ টাকার চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে আসা বিদেশি পণ্য জব্দ করেছে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বংশালের একটি পার্সেল অফিস থেকে শুল্কবিহীন বিদেশি পণ্য, কসমেটিক্স, চকলেটস ও ভারতীয় প্যান্ট, পোশাক জব্দ করা হয়। একই ব্যাপারে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এর আগে 25শে মার্চ আনুমানিক 26 লক্ষ টাকার বিদেশি পণ্য জব্দ করে আদালতে প্রেরণ করা হয়েছিল এবং 30 মার্চ আনুমানিক 11,80,000 টাকার ভারতীয় শাড়ি জব্দ করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা মতে তিনি যোগদান করার পরপরই 2.5 টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে আদালতে প্রেরণ করা হয়েছিল। সারা বাংলা প্রসঙ্গ। সাতক্ষীরায় মরিচচাপ নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই বড় হচ্ছে এই ভাঙন। এতে ঝুঁকিতে রয়েছে স্থানীয় কাঁচা পাকা বহু স্থাপনা সহ ফসলীয় জমি। ভিটামাটি সহ নিজের শেষ সম্বল নিয়ে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সাতক্ষীরা থেকে মশিউর ফিরোজের তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাছেরুল আমিন শুভ। সাতক্ষীরার আশাশুনিতে মরিচচাপ নদীর গোয়ালডাঙ্গা এলাকার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিশাল এলাকা জুড়ে বেড়িবাঁধের ফাটল ক্রমশই বড় হওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় কাঁচা পাকা বহু স্থাপনা সহ ফসলি জমি, বাড়িঘর ও বাজার। এছাড়া আসছে বর্ষায় বাঁধ ভেঙে ফসলি জমি, মাছের ঘের সহ প্লাবিত হওয়ার আতঙ্কে দিন কাটছে 10 ইউনিয়নের লক্ষাধিক মানুষের। এলাকাবাসীর অভিযোগ, 16 কোটি 86 লাখ টাকা ব্যয়ে গত বছরের 25 জুলাই শেষ হয় নদী খনন কাজ, কিন্তু নির্দেশনা অমান্য করে নকশা না মেনে অপরিকল্পিত খননের ফলে সৃষ্টি হয়েছে একাধিক বাঁক।
যে কারণেই তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। যে পরিমাণ ভাঙন সৃষ্টি হয়েছে, তবে আমাদের মনে হয় আর কিছুদিনের ভেতরে আমাদের অত্র এলাকাটা এই পানির চাপে আমরা তলিয়ে যাব। এখানে গোয়ালডাঙ্গা বাজার চলে যেতে পারে, এখানে একটা মসজিদ আছে, খেলার মাঠ আছে, বাড়ি ঘর আছে, কিছুই থাকবে না যদি এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন। বাচ্চা কাচ্চা নিয়ে যে রাত্রে আমরা কিভাবে থাকবো, এটাও আমাদের কোনো একটা গতগম্য নাই। ভেঙে যাচ্ছে কিন্তু ভাইতে রাতে ঘুমাসেনি। এখানে এক বস্তা বালু ফেলাই নাই, আমাদের জীবনটা তামাশার মতো হয়ে গেছে আর কি। যে অবস্থা কয়দিনের ভিতরে আর কি পানিতে তলায় যাবে, বাজারটাও ক্ষতিগ্রস্ত হবে, এলাকাটাও প্লাবিত হবে। এদিকে জেলা প্রশাসক জানান ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেড়িবাঁধের ভাঙনের বিষয়টা আমার নলেজে এসেছে, আসার সাথে সাথেই ভাঙন এখনো শুরু হয়নি, এটা সম্ভাবনা আছে। তো এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের নির্বাহী প্রকৌশলী তাকে আমি অলরেডি বলেছি, এবং সেই মোতাবেক একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে, মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এবং মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানিয়েছি যে তারা এই প্রকল্পটা অনুমোদন দেবে, এবং অনুমোদন লিখিত আসার পরপরই আমরা কাজ শুরু করব, এবং আশা করি যে সংখ্যাটা দেখা যাচ্ছে সেই সংখ্যাটা থাকবে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি নদী খননে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার মুরাদনগরে ভাগিনাদের উচ্চবিলাসীর স্বপ্ন দেখিয়ে সৌদি আরব পাঠায় আপন মামা। আশানুরূপ কাজ দিতে না পারায় 9 মাস পর ফিরে আসে তারা। বোন ইসমত আরা ভাইয়ের কাছে ছেলেদের ভালো কাজ দিতে না পারার কারণ জানতে চাইলে করা হয় গালিগালাজ। মারধর করার জন্য তেড়ে আসলে মা জুবেদা খাতুন বাধা দেয়। এই সময় মা ও বাবার উপর হামলা করে ছেলে আবুল হাশেম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বাবা মা ও বোনের উপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ঘটনাটি কুমিল্লার মুরাদনগর উপজেলার নবিয়াবাদ গ্রামে। ভুক্তভোগীদের অভিযোগ, ভাগিনাদের সৌদি আরবে পাঠিয়ে ভালো কাজ দেওয়ার কথা থাকলেও ভালো কাজ দিতে পারেনি মামা আবুল হাশেম। ফলে দেশে ফিরে আসেন তারা। কিন্তু দুই ভাগিনাকে বিদেশ পাঠানোর টাকা পরিশোধ করতে বোন ও বোনজামাইকে চাপ দেয় আবুল হাশেম। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপর হামলা করে আবুল হাশেম। এ ঘটনায় ছেলের বিচারের দাবি করেন মা জুবেদা খাতুন ও বোন ইসমত আরা। কিন্তু আমার এখানে থাকার মতন না, আবার আমার হুমকি দিছে মারবো, মারাল আমার তো ফিকিরি নাই। আমার বোনে আইসে দাওয়াত খাইতে, আসার পরে এই কুটিকাটি বিষয় নিয়ে ঝগড়া লেগে আমার বাপের তো মারার কোনো উদ্দেশ্য নাই এখানে। এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। তবে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, অভিযোগ পেয়েছি, এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নিখোঁজের 15 দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মোরকোন মোল্লার গ্যারেজ এলাকার মোহাম্মদ আবদুল্লাহ মেঘ সাহেব নামে এক প্রতিবন্ধী কিশোরের। এক সংবাদ সম্মেলনে নিখোঁজ কিশোরের মা হাদিসা জানান, তার ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে টঙ্গী পূর্ব থানায় একটি ডায়েরি করা হয়েছে। এর আগে গত 25 মার্চ বিকেলে নিজ বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি মোহাম্মদ আবদুল্লাহর। ইতিবাচক সংস্কারের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে পাইলট প্রজেক্ট এক ঠিকানায় সকল সরকারি সেবা মাইগভ নামে ডিজিটাল সেবা প্রদানকারী পোর্টাল উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই পোর্টালের কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাশফাকুর রহমান সহ জেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ে সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। সিরাজগঞ্জের রায়গঞ্জে অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে স্থানীয় দৈনিক আজকে সিরাজগঞ্জ পত্রিকায় সাংবাদিক শাহিন খানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের আঘাতে আহত সাংবাদিক এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, একই গ্রামে শামসু খান গ্রুপ
অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে এই হামলা চালায়, ভেঙে দেয় শাহিনের হাত ও পা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আহতের বাবা আব্দুল বারিক খান, শাহপরান সহ 11 জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এদিকে শাহিনের উপর হামলার পর থেকে বন্ধ ফসলি জমিতে সেচ প্রদান, প্রায় 100 বিঘা জমির ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। তা দেয় নাই, আর শাহিনে মারধর করছে। আমার বেটার নামে মেশিন আছে, মেশিন ওরা লেখা নিবার চায়, লেখা দেয় না, সেই জন্য আমার বাবাকে ওই জায়গায় গেছে রামদা রড কত তাদের মেরে একবারে খেতের মধ্যে নিশ্চয় করে থুয়ে চলে আসছে। চট্টগ্রামের পতেঙ্গা বহিনগর এলাকায় 3000 পিস ইয়াবা ও 4টি দেশীয় অস্ত্রসহ 2 মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড পূর্ব জোন অভিযান চলাকালীন এলাকায় একটি সন্দেহজনকে স্পিডবোট দেখতে পায়। বোটটিকে অভিযান পরিচালনকারী দল থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বোটটিকে ধাওয়া করে কর্ণফুলী চ্যানেলের মোহনা থেকে আটক করা হয়। এ সময় আটককৃত বোটটিতে তল্লাশি করে 3000 পিস ইয়াবা ও 4টি দেশীয় অস্ত্রসহ 2 জন মাদক পাচারকারীকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে পতেঙ্গা থানায় স্থানান্তর করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ওয়াহিদ হেলাল এবং জুনাইদ ইসলাম সামি, দুজনেই আনোয়ার থানায় বাসিন্দা। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছোয়ানী ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির একটি অংশ। বুধবার বিকেলে ছোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ হয়। ছোয়ানী ইউনিয়নে পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মিন্টু, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ-সভাপতি আবু সাইদ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ভাষাঞ্চল দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়া যুব কল্যাণ সোসাইটি সহ বিভিন্ন সংগঠন। হাতিয়া যুব কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ আক্তারের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যাপক অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, সাব্বির আহমেদ, অ্যাডভোকেট আক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগরের ছাত্র জনতা। এ সময় উপস্থিত ছিলেন নিহত মানিকের মা ফিরোজা বেগম, বোন জেসমিন আক্তার, নিহত আবদুল্লাহর স্ত্রী পিয়া, নিহত আনিসের স্ত্রী শামীমা আক্তার, মানিক সহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বগুড়ার শিবগঞ্জে অর্জুনপুর মহল্লায় বকুল নামে এক উদ্যোক্তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভুক্তভোগী বকুল জানান, বসতবাড়ির সীমানা নিয়ে জেরে প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন তিনি। এসো বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে ময়মনসিংহের গফরগাঁয়ে 53তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার NM আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাক্খারুল ইসলাম ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আইনাল ইসলাম সহ অনেকে। বরিশালের হিজলায় ড্রেসিং করে মৌলভীরহাট লঞ্চ ঘাট চালু করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলার গোয়াবাড়িয়া ইউনিয়নের দীর্ঘ 1 যুগ ধরে বন্ধ থাকা মৌলভীরহাট লঞ্চ ঘাটটি পুনরায় চালু করার দাবিতে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, হিজলা উপজেলা বিএনপির নেতা জহিরুল আলম নবু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান খান, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন পেদা সহ অনেকে। নারায়ণগঞ্জ বিএনপির পরিচিতি সভা সিদ্ধিরগঞ্জ গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। দলকে আরও শক্তিশালী করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় বক্তারা বিএনপির বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপু ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশিকুল ইসলাম রাজীব সহ অনেকে। নওগাঁ নিয়ামতপুর উপজেলার দলিল লেখক সাজিদুল আলমের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, হয়রানি ও প্রতারণা অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন দলিল লেখক সমিতির নেতারা। সাজিদুল আলমের করা সংবাদ সম্মেলনে প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলন করেন দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। বিভিন্ন অনিয়মের কারণে তাকে সতর্ক করার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় কমিটিতে সাজিদুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে। তবে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন সাজিদুল আলম। নোয়াখালীর চৌমোহনী সরকারি সালেহ আহমদ কলেজের শিক্ষক মেহেদী হাসান সহ কলেজ ও উপজেলা ছাত্রদলের নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হোসেন রুবেল, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমন সহ অনেকে। সবাই বক্তারা এই হামলার একটি পরিকল্পিত হামলা উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 7 দফা দাবিতে মানববন্ধন করেছে রংপুর প্রাণী সম্পদ এআই টেকনিশিয়াল কল্যাণ সমিতি রংপুর। দুপুরে রংপুর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে রংপুর বিভাগের 5 জেলার প্রাণী সম্পদ ও এআই টেকনিশিয়ানের কর্মচারীরা বকেয়া বেতন সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন করেন। মানববন্ধনে তাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি বহাল থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ বিষয়ে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক সাইদুর রহমান জানিয়েছেন, টেকনিশিয়ানদের দাবিগুলো মন্ত্রণালয়ে তুলে ধরা হয়েছে, অতি শীঘ্রই বাস্তবায়ন হবে বলে আশ্বাস প্রদান করেন। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। 19 লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর নির্দেশনা। চীন বাদে অন্য দেশের ওপর বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। ধন্যবাদ জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলো স্বল্পমেয়াদী সংস্কার চাইলে ডিসেম্বরে হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। সংস্কার দীর্ঘ হলে ভোট হবে আগামী বছর। এবং রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান, জানালেন তার উপদেষ্টা। বিএনপিকে নিয়ে মিথ্যাচার চলছে। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।